নির্দিষ্ট সময় স্কুলে উপস্থিত হওয়া এবং ছুটি হওয়া এগুলো রয়েছে। রামকৃষ্ণ মিশনের স্কুলে কাজের প্রয়োজনের সময় অনুযায়ী আমরা উপস্থিত থাকি। অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, আবার সুবিধাও হয়। সবশেষে বলি, এই বিদ্যালয়ে যেসব নিয়ম মানা হয় সেগুলি মঠ ও সরকার অনুমোদিত। এগুলি মেনে চলার ফলে প্রত্যেকটি কাজ সুসম্পন্ন হয়, পড়াশোনার মান বৃদ্ধি পায়, সবার কাছে এই বিদ্যালয়ের সম্মান বজায় থাকে। আমাদের লক্ষ্য হবে যাতে আমরা সবাই সেই পথ থেকে বিচ্যুত না হই। ধন্যবাদ। থ্যাংক ইউ সুগত। আচ্ছা, আরেকটি বক্তৃতা হবে। বক্তৃতার টপিক হচ্ছে শিক্ষা ও দীক্ষা। শ্রী ইন্দ্রদীপ ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ও নতুন জয়েন করেছে আমাদের স্কুলে ইংলিশ ডিপার্টমেন্টে এবং সে কিছু ইংরেজি ক্লাস নেয়। আমাকে মাস্টারমশাই বনমালীদা বলেছেন যে আমার বক্তব্যের বিষয় হবে শিক্ষা ও দীক্ষা। অনেকভাবে এই কথাটা ব্যবহার করা যেতে পারে। আমরা জেনারেলি শিক্ষা দীক্ষা একসঙ্গে বলি, শিক্ষা দীক্ষা কিছু হয়নি নাকি এরকম। আমি শিক্ষা ও দীক্ষা কথাটাকে ব্যবহার করতে চাই এইভাবে যে শিক্ষা বলতে বহিরঙ্গের শিক্ষা এবং দীক্ষা হলো অন্তরঙ্গের শিক্ষা। সংকীর্ণ অর্থে যাকে আমরা ধর্ম মতে দীক্ষা বলি, আমি শ্রীমৎ স্বামী গহনানন্দজির কাছে দীক্ষিত, সেই অর্থে আমি দীক্ষা কথাটাকে এখন ব্যবহার করতে চাই না। আমি শিক্ষা দীক্ষা বলতে পুঁথিগত শিক্ষা এবং ব্যবহারিক শিক্ষা, জীবনের মন্ত্রে দীক্ষা। আমরা স্বামীজির গানে গাই আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত করে, অর্থাৎ জীবনের যে ব্যবহারিক দীক্ষা, এই অর্থে শিক্ষা ও দীক্ষাকে ব্যবহার করতে চাই। প্রথমেই আমার মনে পড়ে এই কথা বলতে গেলে স্বামীজির একটি ধারণা আছে, একটি আইডিয়া আছে, রাজর্ষি। এই কথাটা উনি বারবার ব্যবহার করছেন। আমি একটা জায়গা থেকে সেই জায়গাটা বের করেছি। স্বামীজি চেয়েছিলেন সমাজের রাজর্ষির আবির্ভাব হোক। বহির্জগৎ এই রাজর্ষির ধারণাটা কি, রাজা এবং ঋষি এই দুটোকে মিলিয়ে উনি রাজর্ষির কনসেপ্টটা আনছেন, যে বাইরে আমরা রাজার মতো হব, যেখানে থাকবো সেখানে সগৌরবে কাজ করব, কিন্তু অন্তরে আমরা হব ঋষির মতো। বহির্জগতে মানুষ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করুক, তা থেকে রাজার মতো প্রভুত্ব এবং প্রভাব বিস্তার করুক, কিন্তু সেই সঙ্গে সেই ঋষির নিরাভিমানিতা, অনাসক্তি, মনঃসংযম এবং ন্যায় পরায়ণতা শিখুক। এর ফলে আবির্ভাব ঘটবে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের, যারা রাজার শৌর্যবীর্যের সঙ্গে ঋষির ক্ষমা, সরলতা, আত্মসংযম প্রভৃতির মেলবন্ধন রচনা করবে। একেই স্বামীজি ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন বলছে। লেখাপড়া শিখে সে সামান্য নর থেকে নরোত্তম হবে, সম্মান সরলতায় ভূষিত হয়ে ভ্যালুয়েবল হিউম্যান রিসোর্স হবে, কিন্তু তার জীবন পরিক্রমা এখানেই শেষ হবে না। সে নরোত্তম হয়ে নারায়ণের খোঁজে বের হবে। সামান্য নর থেকে যেভাবে শিক্ষার মাধ্যমে সে নরোত্তম হয়েছে, ঠিক তেমনি সদ্গুরু লাভের মধ্যে দিয়ে কামনা বাসনার নিবৃত্তি ঘটিয়ে নিজের মধ্যে অবস্থিত ঘুমন্ত নারায়ণকে বের করে আন। যেমন বামন ত্রিবিক্রম হয়েছিলেন, তেমনি সেও নারায়ণের স্থিতি লাভ করে মনুষ্য জন্ম সার্থক করবে। মাঝপথে প্রাচুর্যের মধ্যে পড়ে, যে কথা সেক্রেটারি মহারাজ বলছিলেন প্রথমেই, মাঝপথে প্রাচুর্যের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে নিশ্চিন্ন হয়ে যাবে না। একেবারে আত্মচৈতন্য জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে জগৎ পূজ্য হয়ে উঠবে। শিক্ষা তাকে নরোত্তম করবে, দীক্ষা তাকে নারায়ণ করবে। অন্তরের পূর্ণতা দেবত্ব রূপে আমাদের মধ্যেই আছেন, তাকেই প্রকাশ করা হবে সব কাজের মধ্যে দিয়ে। তাহলে শিক্ষা এবং দীক্ষা সম্পূর্ণ হবে বলে আমার মনে হয়। স্বামীজির কথা আপনারা সকলেই জানেন, আমরা মহারাজের কাছেও আশা করি শুনবো। আমি একটু রবীন্দ্রনাথের কথা বলতে চাই। আমি সঙ্গে করে বইটি এনেছি, শিক্ষা নামে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ সংকলন। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে শিক্ষা নিয়ে অনেক বক্তৃতা করেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন। শিক্ষার হেরফের নামে প্রথম প্রবন্ধটি লিখেছিলেন, সাধনা পত্রিকায় বেরিয়েছিল 1892 সালে, এবং একদম শেষ ছাত্র সম্ভাষণ একটি 1941 সালে মৃত্যুর কিছুদিন আগেই এগুলি এই বইয়ে সংকলিত হয়েছে। আমি রবীন্দ্রনাথের শিক্ষার ধারণার কথা বলবো, যার সঙ্গে আমাদের কাকতালীয়, হয়তো কাকতালীয়, যার সঙ্গে আমাদের রামকৃষ্ণ মিশন, বিশেষ করে নরেন্দ্রপুরের শিক্ষার ব্যবস্থার অনেক মিল রয়েছে। সেই মিল হয়তো কাকতালীয়, আমি আবারও বলছি। শিক্ষার হেরফের নামে রবীন্দ্রনাথ প্রথম প্রবন্ধটি লেখেন। রবীন্দ্রনাথ আমরা জানি নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি ছিলেন স্বশিক্ষিত।
আর এই শিক্ষা যতটুকু তিনি পড়ে পেয়েছেন তার চেয়ে বেশি অনেক পেয়েছেন প্রকৃতির কাছ থেকে। এজন্য তার শিক্ষা চিন্তায় প্রকৃতি একটা প্রধান স্থান জুড়ে আছে। সেটি আমার বক্তব্যের মধ্যে গৌণ। আমার বক্তব্যের মধ্যে যে মুখ্য বিষয় সেটা হলো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাকে আমরা তিনটি মূল সূত্রে ভাবতে পারি। একটা হচ্ছে প্রকৃতি ও স্বাধীনতা, একটা জীবন ও শিক্ষার মিলন, আর একটা জীবনের পূর্ণ বিকাশ। এই তিনটে ভাগে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাকে আমরা ভাবতে পারি। প্রথমত রবীন্দ্রনাথ প্রকৃতির উপর খুব গুরুত্ব দিয়েছেন, সেজন্য রবীন্দ্রনাথ কলকাতা থেকে অনেক দূরে এক প্রান্তরে গিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলেন এবং ভারতবর্ষের যে তপবনের ধারা শিক্ষার তার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। আদর্শ বিদ্যালয়ের স্থান তিনি নির্দেশ করেছেন লোকালয় থেকে দূরে, এবং শিশুদের শিক্ষায় প্রকৃতির সঙ্গে যুক্ত করেছেন স্বাধীনতা, আনন্দ, চিন্তা শক্তি ও কল্পনা শক্তি। এই জন্য তিনি শান্তিনিকেতন তৈরি করেছিলেন। দ্বিতীয়ত, তিনি জীবনের সাথে শিক্ষার মিল দেখাতে চেয়েছিলেন। তাই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি আক্ষেপ করে শিক্ষার হেরফের নামে প্রবন্ধটিতে লিখেছেন, যে সিন্ধুকের মধ্যে আমরা আপিসের সামলা এবং চাদর ভাঁজ করিয়া রাখি, সেই সিন্ধুকের মধ্যেই আমরা সমস্ত বিদ্যাকে তুলিয়া রাখি। তিনি এটি চাননি। অতিশয় গ্রন্থ নির্ভরতাকে রবীন্দ্রনাথ জীবন থেকে বিচ্ছিন্নতার কারণ বলে নির্দেশ করেছেন, যে আমাদের শিক্ষা গ্রন্থ নির্ভর হবে না, তাহলে শিক্ষায় দীক্ষা থাকবে না। রবীন্দ্রনাথ এই কথা মনে করেছেন। তিনি তৃতীয়ত, তার যে তৃতীয় ধারাটির শিক্ষার, সেখানে তিনি জীবনের শিক্ষার আরেক সূত্র জীবনের পূর্ণ বিকাশ এবং সমস্ত সদ্গুণের বিকাশ এর উপর জোর দিয়েছেন। শিক্ষার হেরফের প্রবন্ধে তিনি বলছেন, আমি আরেকটু পড়ছি, যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়াই যায়। জীবনের উদ্দেশ্য ও শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে আমরা তিনজন দার্শনিকের কথা অনেকে পড়ে থাকি। একজন জার্মান দার্শনিক ফ্রয়েবল, জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবল, একজন আমেরিকান শিক্ষাবিদ বা যিনি এডুকেশনের ফিলোসফি নিয়ে অনেক কাজ করেছেন, তার নাম ডিউই, জন ডিউই, এবং রুশো, এদের কথা আমরা জানি। এই ফ্রয়েবল চেয়েছিলেন যে শিক্ষা মানুষকে ধর্মীয় মানুষ করে তুলবে, অর্থাৎ স্পিরিচুয়াল ম্যান করে তুলবে। ডিউই চেয়েছিলেন শিক্ষা মানুষকে আর্থিক এবং সামাজিক মানুষ করে তুলবে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ম্যান। রুশো চেয়েছিলেন শিক্ষা মানুষকে প্রাকৃতিক মানুষ করে তুলবে, অর্থাৎ ন্যাচারাল ম্যান। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই সবকটি, অর্থাৎ সে স্পিরিচুয়াল হবে, সে সোশ্যাল হবে এবং সে ন্যাচারাল হবে, এবং মানুষ শিক্ষিত মানুষ হবে পারফেক্ট, নট পাওয়ারফুল। রবীন্দ্রনাথ এই কথাটার উপর বারবার জোর দিচ্ছেন। অর্থাৎ এই তিনজনের শিক্ষার যে তিনটি লক্ষ্য, রবীন্দ্রনাথ তিনটিকে মেলাতে চেয়েছিলেন। আমরা জানি প্রাতিষ্ঠানিক শিক্ষা বাল্যকাল থেকে রবীন্দ্রনাথকে আকর্ষণ করতে পারেনি। স্কুলের কড়া নিয়মের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত একমুখী যে লেকচার চলছে, রবীন্দ্রনাথ এটা পছন্দ করতেন না, কারণ সেখানে চিন্তার বৈকল্য ছিল বলে তিনি মনে করতেন। তিনি লিখেছেন, স্কুল বলিতে আমরা বুঝি যে একটা শিক্ষা দেওয়ার কল, মাস্টার এই কারখানার একটা অংশ। 10:30 ঘন্টা বাজাইয়া কারখানা খোলে, কল চলিতে আরম্ভ করে, মাস্টারের মুখও চলিতে আরম্ভ করে। 4টায় কারখানা বন্ধ হয়, মাস্টারের মুখও বন্ধ হয়। ছাত্ররা 2-4 পাতা কল ছাটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। তারপর পরীক্ষার সময় এই বিদ্যা যাচাই হইয়া তাহার উপর মার্কা পড়িয়া যায়। অর্থাৎ বিদ্যায়তনের গণ্ডির মধ্যে একটি শিশুকে আটকে রাখা, রবীন্দ্রনাথ প্রবলভাবে এর পরিবন্ধী ছিলেন। এখানে শুধু শিক্ষাই হয়, দীক্ষা হয় না বলে তিনি মনে করতেন। সিলেবাসের মধ্যে শিশুকে আটকে রাখা, রবীন্দ্রনাথ কখনোই এটি চাইতেন না। বাল্যকাল হইতে তিনি বলছেন যে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, এই ধরনের শিক্ষায় আনন্দ থাকে না। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যিক তাহাই আমরা কণ্ঠস্থ করিতেছি, তেমনি করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশ হয় না। যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুকে নিবদ্ধ রাখিলে সে তাহার মন যথেষ্ট পরিমাণে বাড়িয়া উঠিতে পারে না। আমি বলতে চাই, হেডমাস্টার আমাকে সকালবেলা বলেছিলেন যে তুমি একটু পুরোনো দিনের শিক্ষকদের কথা বলো, এখানে যারা থাকবে তুমি একমাত্র তাদের মধ্যে একটা প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ে। আমি এই সুযোগটা নিতে চাই। আমি শুনেছি আমার এখানকার খুব সিনিয়র প্রশান্তদার সামনে বসে আছেন, আরো অনেকেই আমার শিক্ষক আছেন। বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের মুখে শুনেছি স্বামী লোকেশ্বরানন্দজি মাসে একবার হলেও শিক্ষকদের সঙ্গে একটা মিটিং করতেন নিচে টিচার্স রুমে। সেখানে তিনি প্রত্যেককে জিজ্ঞেস করতেন, কে কি পড়লে বলো, অর্থাৎ সিলেবাসের বাইরের বই। যদি কেউ বলতো যে আমি নতুন কিছু পড়িনি, তাহলে তিনি ক্ষুণ্ণ হতেন এবং তিনি বলতেন যে সিলেবাস শেষ করার জন্য
আমি নরেন্দ্রপুর করিনি। সেই কাজ আরো অনেক স্কুল করছে খুব ভালো করে। সুতরাং সিলেবাসের বাইরে শিক্ষাকে নিয়ে যাওয়ার উপর তিনি জোর দিতেন। আমরা দেখেছি আমার বাংলার মাস্টারমশাই, নাম করতে পারি এখানে, বেমুদার কথা, সিলেবাস শেষ করতেন না, বেশিরভাগ মাসেই সিলেবাস শেষ হতো না। অথচ ক্লাসে আসতেন পাবলো নেরুদার বই নিয়ে, অথচ ক্লাসে আসতেন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে, অথচ বাংলার মাস্টারমশাই। সেখানে আমি সাহিত্যের ছাত্র, তাই জন্য এই উদাহরণটা প্রথম দিলাম। আরেকজনের কথা না বললে খুবই অন্যায় হবে। আমরা যখন শিক্ষকদের কথা বলি এই স্কুলে দাঁড়িয়ে তার নাম বলতে হয়। তিনি অজিত সেনগুপ্ত, আপনারা অনেকেই তার সহকর্মী। লাইফ সায়েন্স পড়াতেন। আমি তো সাহিত্যের ছাত্র, কিন্তু লাইফ সায়েন্স পড়াতেন। কখনো বলতেন না লাইফ সায়েন্স পড়াই, বলতেন সায়েন্স অফ লাইফ। লাইফ সায়েন্স হচ্ছে শিক্ষা, সায়েন্স অফ লাইফ হচ্ছে দীক্ষা। প্রথম দিন ক্লাসে এসে বলেছিলেন যে আমার দুটো বদনাম আছে। সেটা তো ওনার যে ইডিওসিনক্রাসিজ, ওনার যে ড্রামাটিক্স, সেটা তো আপনারা যারা পুরনো মানুষ অনেকে জানেন। অদ্ভুতভাবে দাঁড়াতেন ক্লাসে, একটা পা টেবিলের উপর তুলে বলতেন যে আমার দুটো বদনাম আছে। এক হচ্ছে আমি খাতা দিই না সময় মতো, পরের মান্থলি হয়ে যেত, আগের মান্থলি খাতা বেরোতো না, আর আমি সিলেবাস শেষ করি না। সত্যি কোনোদিনও ক্লাসে মনে হতো না যে উনি পড়াচ্ছেন, অথচ সব সিলেবাস সময় মতো শেষ হয়ে যেত। এইখানেই হচ্ছে এই যে আমি বলছিলেন যে অন্য শিক্ষকদের সঙ্গে আমাদের শিক্ষকদের একটা পার্থক্য আছে, এইখানেই সেই পার্থক্য। সিলেবাস কোনোদিনও ক্লাসে মনে হতো না যে জীবন বিজ্ঞানের কিছু একটা খুব জটিল জিনিস আলোচনা হচ্ছে, অথচ সব সিলেবাস শেষ হয়ে যেত। লাইফ সায়েন্স আর সায়েন্স অফ লাইফ, এই দুটোর মধ্যে এখানেই তফাৎ শিক্ষা এবং দীক্ষার মধ্যে। একটা কথা বলতেন, প্রাসঙ্গিক হতে পারে তো আমি বলতেন কখনো বলবি না যে আমি অজিতদার ছাত্র ছিলাম। ছাত্র কখনো পাস্ট টেন্স হয় না, সবসময় বলবি আমি অজিতদার ছাত্র। আমি যখন থাকবো না তখনও বলবো, উনি নেই তাও আমি বলছি আমি ওনার ছাত্র, আমি আপনাদের অনেকেরই ছাত্র ছিলাম, কথাটা বলি না কখনো। শেষ করব, স্বামীজির সঙ্গে রবীন্দ্রনাথের একটা লড়াই লাগিয়ে দেওয়া হয় অনেক সময়, যে এনাদের মতের মিল ছিল না, মনের মিল ছিল কিনা জানি না। স্বামীজির কথা ধার করে বলছি, সেক্রেটারি মহাজের কথা। কিন্তু কাকতালীয় হলেও সত্যি, এই যে আমরা বারবার বলছি যে সিলেবাসের পড়া রবীন্দ্রনাথ যা চাইছেন না, ওর মধ্যে একটা শিশুকে গণ্ডিবদ্ধ করতে, স্বামীজিও সেই কথাই চাইছেন, স্বামীজিও সেই কথাই বলছেন। আমি এখানে লিখে এনেছি, কিন্তু আমার আগেই সৈকতদা সেই লাইনগুলি একটু আগে বলে দিয়েছেন। এডুকেশন ইজ নট দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন, অর্থাৎ কতগুলো সিলেবাসের বই তুমি পড়লে কতটা তথ্য তোমার মাথায় ঢুকলো, শিক্ষা তা নয়, দীক্ষা তো তা কখনোই নয়। মানুষের ধ্যান ধারণা, রুচির উন্নতি, যিনি শিক্ষিত হবেন তিনি উন্নত ধ্যান ধারণা ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হবেন। কালকে একজন গান গাইলেন আমাদের এখানে, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার রুচিবোধ আমাকে মুগ্ধ করে। যেভাবে তিনি কথা বলেন, গান তো করেন অসাধারণ, কিন্তু যেভাবে কথা বলেন তার মধ্যে প্রচন্ডভাবে সেই আচরণ শিক্ষণীয়। রবীন্দ্রনাথ বলছেন যে আমি এক্ষুনি শেষ করছি। কিরকম আদর্শ শিক্ষিত এবং দীক্ষিত মানুষ কিরকম হবে বলছেন, তোমরা ভয় কাতর হবে না, দুঃখে বিচলিত হবে না, ক্ষতিতে ম্রিয়মান হবে না, ধনে গর্বে স্ফীত হবে না, মৃত্যুকে গ্রাহ্য করবে না, সত্যকে জানতে চাইবে, মিথ্যাকে মন থেকে, কথা থেকে, কাজ থেকে দূর করে দেবে, সর্বদা জগতের সকল স্থানেই মনে এবং বাইরে এক ঈশ্বর আছেন এইটা নিশ্চয় জেনে আনন্দ মনে সকল দুষ্কর্ম থেকে নিবৃত্ত হবে। একথা স্বামীজি না রবীন্দ্রনাথের, দুজনেরই হতে পারে, একথা ঘটনাচক্রে রবীন্দ্রনাথের। শেষ করছি, শিক্ষা দীক্ষা না হলে, শিক্ষা দীক্ষা দুটোর মিলন না হলে কি হয়, রবীন্দ্রনাথ তোতা কাহিনীতে তা দেখিয়েছেন। আপনাদের সকলের পড়া দুটো লাইন পড়ে আমি শেষ করি। তোতাকে শিক্ষা দেওয়া হবে, আদেশ হলো, পাখির পেটে বিদ্যা ঢুকানোর জন্য বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে কলমের সাহায্যে ঢুকানো হলো, এতে পাখি মরে গেল। বলা যায় পাখির শিক্ষা সম্পূর্ণ হল। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারিল না। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিলেন, মহারাজ পাখিটা শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিলেন, আরে রাম, না না। ও কি আর ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে কি আর চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। ধন্যবাদ। বক্তৃতার বিষয় নরেন্দ্রপুর ও আমরা। শ্রী প্রবীর রয়, অফিস স্টাফ। প্রবীর। স্বামীজির পায়ে সহস্র কোটি প্রণাম।
पूजनीय स्वामी दिव्यानंद जी महाराज, स्वामी सर्वलोकानंद जी महाराज, प्रोफेसर डॉक्टर বাসব চৌধুরী এবং আমাদের হেডমাস্টার মহারাজ, সবাইকে আমার প্রণাম। প্রচুর শিক্ষাকর্মী আছে, তাদেরকে প্রণাম, ভালোবাসা জানাই। আমাকে বলতে বলা হয়েছে যে আমার চোখে নরেন্দ্রপুর বা আমাদের চোখে নরেন্দ্রপুর, প্রায় বলতে গেলে আজ আমার 21 বছর পূর্ণ হয়েছে বলতে গেলে। ছোটবেলায় যখন চাকরিটা পেয়েছিলাম নরেন্দ্রপুরে, তখন চেষ্টা করলে হয়তো আরো অনেক জায়গায় চাকরি পেতে পারতাম, কিন্তু মা বাবা একটাই কথা বলেছিল যে নরেন্দ্রপুর যখন পেয়েছিস আর অন্য কোথাও তাকাস না। আজকে সত্যি সত্যি এই স্টেজে বলতে পেরে সেটা জন্য অনেক গর্ব বোধ করছি। যখন নরেন্দ্রপুরে আসি নরেন্দ্রপুরের টিচারদের সঙ্গে প্রথমে বছরখানেক আমি এক ভবনে ছিলাম। শিক্ষাকর্মী হিসেবে ছেলেদের সঙ্গে তো খুব একটা পরিচয় হয় না, তো ভবনে থাকাকালীন ছেলেদের সঙ্গে পরিচয়। কালকে এক বক্তা বলছিলেন যে তখনকার দিনে ফ্যান ছিল না, কোনো স্টুডেন্টদের ঘরে ফ্যান ছিল না। আমি যখন আসি তখন আমার ঘরে একটি ফ্যান ছিল, এবং সত্যি সত্যি তখন দেখতাম স্টুডেন্টদের মাঝে মাঝে ফাঁক ফোকর পেলে আমার ঘরে এসে বসে থাকতো। আমিও তাদেরকে এন্টারটেইন করতাম, তাদের সঙ্গে গল্প গুজব করতাম। সেই সময় বলতে গেলে ছেলেদের ঘরে জেনারেটর লাইট ছিল না, আজ থেকে প্রায় 21 বছর আগে। তখন ছেলেদের ঘরে জেনারেটর লাইট ছিল, কিন্তু জেনারেটর চললে ছেলেদের ঘরে লাইট জ্বলতো। সেই সময় দেখতাম ছেলেরা বারান্দায় বসে পড়াশোনা করছে, বারান্দাতে একটা লাইট জ্বলতো যেটা জেনারেটর পয়েন্ট ছিল, আর আমাদের ঘরগুলোতে ছিল, ছেলেরা বারান্দায় পড়াশোনা করছে। তো এটা নরেন্দ্রপুরেই সম্ভব, এই জিনিসগুলো যেন নরেন্দ্রপুরেই সম্ভব, নরেন্দ্রপুরের স্টুডেন্টদের জন্যই যেন এটা সম্ভব। বিশেষ করে নরেন্দ্রপুরে যখন আসি আমার অনেক কিছুই ধারণা ছিল না, যেগুলো নরেন্দ্রপুরে এসে প্রথম দেখতে পাই। সব থেকে অন্যতম হচ্ছে নরনারায়ণ সেবা। টিচারদের, স্টুডেন্টদের যে কাজ সেটা বলে বোঝানো যায় না। যেমন আছে এই এক্সিবিশন নিয়ে সবাই প্রায় এত কঠোর পরিশ্রম, এত ছেলেদের কাণ্ড কারখানা না দেখলে বিশ্বাস করা যায় না। যেটা বাইরের স্কুলে হয় কি হয় না জানি না খুব একটা, কিন্তু এইরকম দক্ষযজ্ঞ যেন আর কোথাও হয়, এটা নরেন্দ্রপুরে সম্ভব। এছাড়া আছে তখনকার সময় একরকম ছিল পরিবেশ, এখন একরকম পরিবেশ। আমরা শিক্ষাকর্মী হিসেবে সাধারণত যেসব সেক্রেটারি মহারাজরা আছেন, বা বিষ্ণু মহারাজের সময় থেকে আমি 3-4 জন মহারাজকে পেয়েছি, আমাদের সঙ্গে কথাবার্তা খুব কম হতো। কিন্তু স্বামী সর্বলোকানন্দজি মহারাজ আমাদের সুব্রত মহারাজ, আমরা প্রায় অভিভাবক হিসেবে যখন যেখানে পারি ওনার সঙ্গে কথা বলি। উনি আমাদের স্কুলে একটা নিজস্ব অফিস করেছেন, আমরা ওনার সঙ্গে সময় মতো কথা বলতে পারি, এটা আমাদের খুবই সৌভাগ্য। আমাদের পূজনীয় হেডমাস্টার মহারাজ আমাকে যে বলার জন্য আজকে এখানে বলেছেন, এর জন্য আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ। নরেন্দ্রপুরে কথা বা অভিজ্ঞতা বলতে গেলে শেষ করা যায়। আমি যখন এসছি সেই সময় অনেক সিনিয়র টিচারদের সান্নিধ্য পেয়েছি, তার মধ্যে যেমন শরৎদা তো আছেন, এছাড়া সত্য সরকার বলেছিলেন একজন, এখন উনি অসুস্থ হয়ে আছেন, তারপর অজিত সেনগুপ্ত মারা গেছেন। তো এদের সান্নিধ্য যেন এটা বলে বোঝানো যায় না যে এদের কতটা ভালো পেয়েছি। প্রশ্ন থেকে আমি খুব একটা কাছ থেকে পাইনি, কখনো কথাবার্তা কম হয়েছে, সেরকম ভালো পরিচয় নেই, তবে আরো অনেক টিচারদের আমি পেয়েছি যাদের সান্নিধ্য সত্যিই খুব ভালো। এখানে বলতে গেলে যে সবাই তো একটা দক্ষযজ্ঞ চলে সবকিছুর মধ্যেই, তবে আমাদের সঙ্গে যেহেতু স্টুডেন্টদের পরিচয়টা একটু কম হয়, যার জন্য কি হয় আমরা বিভিন্ন অনেক সময় কিছু কিছু ট্যুরে যাই। আমি যেমন কয়েকবার ট্যুরে গেছি ছেলেদের সঙ্গে, ওদের সঙ্গে পরিচয়, বা এই বছরখানেক ভবনে ছিলাম সেই সময় তাদের সঙ্গে পরিচয়, বা খেলার মাঠে এই বিভিন্ন স্পোর্টস টোর্স হয়, সেই সময় গেলে যেটুকু পরিচয় বাড়ে। তো এই ভবনে চাকরি পাওয়ার সময় এই যে একটা যে ভবনে থাকি আমরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ।
নরেন্দ্রপুর সম্পর্কে কিছু কিছু জিনিস যেরকম যেটা নরেন্দ্রপুরের পক্ষেই সম্ভব। একটা ছোট ঘটনা বলি, আমি একদিন গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, সে অনেক দিন আগে, হঠাৎ দুটো ছেলে এসে প্রণাম করছে, কি এবার আমি চিনতে পারলাম না, বলে স্যার আমি নরেন্দ্রপুরে আছি। আমি বললাম ও আচ্ছা। মানে এই যে ছেলেদের যে টিচারদের, একটু আগে শচীনদা বলছিলেন যে স্টুডেন্টরা এসে প্রণাম করে বাই করে, সত্যিই একটা সৌভাগ্যের ব্যাপার, নরেন্দ্রপুরে থাকলেই এটা সম্ভব। তাছাড়া তো আছেই, যেমন মহারাজদের শাসন, মহারাজদের আবার পরে কাছে ডেকে নিয়ে। আমি যখন ভবনে ছিলাম একদিন দেখলাম কয়েকটা ছেলে দুপুরবেলা খেতে আসতে দেরি করেছে, তখন শান্তনু মহারাজ ছিল, এখন ওনার রহরাতে আছেন কুচমটা, আমি ওনার ভবনে থাকতাম। তো ছেলেটাকে প্রচণ্ড প্রহার, দুপুরবেলা খেতে না দিয়ে প্রায় কিছুক্ষণ পরে আবার খেতে টেতে দিয়েছে। সন্ধ্যেবেলা দেখি ওনাকে এই ছেলেটার সঙ্গে ঘরে বসে দিব্যি গল্প। এই হচ্ছে মানে নরেন্দ্রপুর, এটাই নরেন্দ্রপুর। এইরকম ভালোবাসা, এইরকম সবারই। আমাদের সঙ্গে ছেলেদের পরিচয় একটু কম, টিচারদের যেমন আগে একটু কম দেখতাম, এখন আমাদের সঙ্গে যথেষ্ট, মাঝে মাঝে মতান্তর হয় কিন্তু মনান্তর হয় না একদম। এগুলো খুবই ভালো। Now we'll have another speech. থাকি। The name of the topic is School Teaching Yesterday and Today. School Teaching Yesterday and Today. Speaker Sri Bonomali Mondol, Department of English. Bonomali. Here Samiti Paramdaji Maharaj, Dr. Bashab Chaudhary, the guests of the day, and my most respectful Secretary Maharaj, our guardian, fatherly figure of the ashrama, Swami Sarvalokanandaji, only we can call him as Subratoda, and our headmaster, beloved young, vibrant headmaster, Brahmachari Turiya Chaitanya, Sandipanda. It is extremely elated on my part to come and speak here on this wonderful program, the Teachers Retreat. It is obviously an innovative idea, unique in its own characteristic, and unfortunately, I don't have that much leadership to speak to enlighten to my teachers or everyone else, especially such an august assembly of great educationists present here. Only I can share my perception as a teacher over the last few decades. Education, so far I have understood from my experiences of three types: formal education, informal education, and non-formal education. Now, non-formal education is that kind of education where the normal students are not able to take education in the proper way, in the regular way. Maybe that they come from the underprivileged class of the society, they are extremely poor, they cannot avail of the opportunities of the formal education in schools and colleges. That's why special arrangements are there for them, such as night school, open school, this type of school. Now, formal education, it can be derived in two ways, so far I have understood. One is the acquirement of knowledge, and the other is the development of skill. Acquirement of knowledge. The world is full of unknown and unseen. There are billions and billions of stars, even if I don't say trillions. And our sun is but a moderate star, of which so far discovered 9 planets, or Earth is but a moderate planet. And so we can easily have an idea how vast this universe is. In this context, we can safely recollect a remark by Newton, Sir Isaac Newton, who happened to be one of the most successful contributors to the progress of human civilization, even if we don't say the greatest. This man, after living 80 years, he comes to a realization and makes a conclusion: I am like a child picking pebbles on the seashore, while the vast ocean of truth lies undiscovered in front of my eyes. If such is a confession of such a great personality, so you can understand how vast this world is, and our life on earth is so short-lived to know about all these things. And this formal education can be imparted in various ways, but the informal education, that is probably far more important in our life. Informal education means when the child learns by imitation. Wordsworth in his famous poem Immortality Ode says that every child after he is born, he is protected by a celestial light. Up to 5 years of his life, he is protected by a celestial light. Now, as the child grows up, as days roll by, he begins to imitate the elders,
the light gradually fades away and eventually makes him exposed when he attains the full maturity. And so you can understand that the first step of learning comes through imitation. This informal learning comes through imitation. Okay, if that is the condition of education, now let me categorize about the teachers. The evolution of teachers. My topic is teaching, school level teaching yesterday and today, in the past and the present. Indian civilization flourished to the zenith during the Vedic period. We all know that during that time, most of the greatest records of the human civilization, the Ramayana and the Mahabharata, was written during the Vedic period. So what was the mystery of that much success? If we make a comparison, then we can see that the oldest college of Oxford, the Balliol College, it was established during the 12th century. Our own Taxila and Nalanda, Taxila existed much before that, during the 6th century BC, and Taxila in the 12th century. That means when Oxford was cropping up, by that time Nalanda had already flourished. And what a great wonder it is that 11,000 students used to study there together. It was a completely residential university, and most interestingly, all these 11,000 students, although it was basically a Buddhist monastery, almost all subjects with respect to all kind of religion at that time used to be taught here, and these 11,000 students used to have their own single room accommodation. So you can easily understand that there were at least 11,000 students for their living. Can you imagine how elaborate the education system was? And one thing at that time was that the basic difference between the philosophy of the Orient and the Occident was that the Occidental people from the very beginning of the civilization, the Oriental people, the Western people, they used to follow the philosophy of more and more consumerism. How many more things I can have to enjoy in my life? But the basic ideology of India at that time was how many things we can go without. And hence, during that time, those great teachers, they used to make their life as lessons before they are taught. Okay, one simple story will amplify this fact. You see, in those days, the students, irrespective of their social status, they used to go and stay in the Guru Griho. And the teacher himself basically was a rishi. He had a very small cottage, an asrama in the depth of the forest. And there, he used to give them lessons. He used to impart them lessons. These students, besides getting lessons on the formal subjects like literature, philosophy, logic, mathematics, they also had to undergo training in various other activities as well. They had to do farming on their own, agricultural activities, cattle tending and whatnot. Now sometimes it happens so that, as we do today in our school, in our classes, the teachers also used to assign homework, and it never happened that everybody did the homework every day regularly. Of course there were defaulters. Sometimes some student would fail to do the homework, and then there was a unique system of giving punishment to the students, the defaulters. If any particular student would be a defaulter in doing the homework, then the compulsory punishment was that he would have to go without food for that day. Now, it was a rigorous punishment, and the student would have to go without food that day. And so it happened so that the Guruma, he was inside in the household, she would have to prepare the food. And then Gurudev, the master himself, would say, the same teacher who used to punish the student in one hand, on the other hand, he used to say, you see, please do not serve my food today. I won't be able to take a morsel of food because one of my children, one of my students, one of my sons, if he has to go without food this day, how can I eat a morsel? And then the Guruma would say, my master, my husband, if he even starved, how can I gobble a grain? I cannot do that. And the fellow students, they used to also say that, well, when our teacher is going starved, he is not going to take his food, Guruma will go without food, how we can ourselves also take food? So it happens so that if any particular student would be a defaulter in submitting the homework, then there would be a day of no meal at day. It would be a no meal. In fact, Arundhan Divas. So can you understand? In one way, the teacher used to punish the students as a strict disciplinarian. On the other hand,
he was a personality who used to also feel for the student, and then after witnessing such an incident, no student would dare to neglect the homework, you can easily understand. So the role of a teacher is extremely important, so far I can understand. The success of a teacher does not necessarily mean that what he teaches, but I have understood that how he imparts the lesson. The way he imparts the lesson, that is extremely important. Now, the role of a teacher, again, the teacher's profession itself is unique, the noblest profession. In all other fields of activities, you will see that people are working with some machines or files or some money or metals. In the agricultural field, various things. But I think it is extremely ennobling on part of a personality who happens to be a teacher. Pairs of eyes eager to learn are watching him, and he will have to satisfy their tremendous insatiable thirst for knowledge. At the same time, he will have to also try his best to make you understand that you are potentially divine, what Swamiji used to say. That means you have tremendous power stuffed in yourself. And in that way, if you can make a student understand what he is, then only he will be able to learn. But Swamiji used to say, okay, you can be an atheist. You may not have any belief in God. That is not a very sinful activity. That is not a drawback on part of your character. But you must not have disbelief in yourself. The first thing is that you must have the belief in yourself, self-confidence. And if you do not have belief in yourself, in that sense, you are truly atheist. So you can understand that the role of a teacher is always extremely important. And let me make one more point. You say, in what way we are unique? Firstly, we have to deal with our knowledge that we acquired previously, all through our life. Is there any other vocation in the world prevalent where an individual is fortunate that much to deal with the knowledge that he has acquired? He need not learn anything more newly in order to earn his bread. He can always continue to learn with himself. That is the first thing. Secondly, a teacher is the embodiment of the taught. And a teacher, any teacher, whoever he can be, he himself has drawn the lessons from everyone else. So this is a wonderful atmosphere. This is a wonderful atmosphere where the teaching could be done in the best possible way. Okay. Thank you. By Manush Chakraborty, Department of Geography. ওর বিষয় হচ্ছে বিএড শিক্ষার প্রয়োজনীয়তা। আজকে আমার আলোচনার বিষয় হলো বিএড শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলা। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী এখন নিয়মই করা হয়েছে যে শিক্ষকতা পেশায় আসতে হলে বিএড বাধ্যতামূলক। যাই হোক, বিএড শিক্ষার প্রয়োজন কেন, এটা আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হলো তাত্ত্বিক দিক, আর আরেকটা হলো প্রয়োগের দিক থেকে। তাত্ত্বিক দিক থেকে যদি বলা হয় তাহলে বলা যায় যে বিএড আমরা পড়বো কেন, কারণ বিএড প্রশিক্ষণের মাধ্যমে টিচিং টেকনিক সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন কিছুদিন আগে আমি ক্লাস 6-এ বাংলা মিডিয়াম পড়াতে গেছি, সেখানে ম্যাপ আর স্কেল বিষয়টি আছে। এবার আমি কিভাবে পড়াবো তাদের, তোদেরকে বলে নিলাম যে আজকে আমরা একটা রিডল দিয়ে শুরু করবো। এইভাবেই বললাম যে বলতো কি এমন জিনিস যেখানে নদী আছে, জল নেই, গাছ আছে, মাটি নেই। পুরো সঙ্গে সঙ্গে স্যার ম্যাপ। তাহলে আজকে আমরা ম্যাপ ও স্কেল দিয়ে শুরু করবো। এরপরে যেটা হলো টিচিং এইডস, যেটা হলো একটা শিক্ষকের সবচেয়ে বড় হাতিয়ার। ক্লাস 10-এ কিছুদিন আগে ভারতের অবস্থা নিয়ে পড়াচ্ছি, তোদেরকে যেই বললাম যে ভারতের অবস্থা আমরা কীভাবে ব্যাখ্যা করতে হয়, ওরা ওদের রোড লার্নিং এটা মুখস্থ করেছে, সেই অনুযায়ী বলছি। আমি ওদেরকে বললাম যে দেখো ভারতের অবস্থানকে আমরা 3ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হলো বৈশ্বিক অবস্থান, একটা হলো প্রতিবেশী দেশের পরিপ্রেক্ষিত অবস্থান, আর একটা হলো অক্ষাংশ দ্রাঘিমাংশের পরিপ্রেক্ষিত অবস্থান। যেই ভারতের অবস্থানের কথা বললাম, আমি ম্যাপ দিয়ে ওদেরকে বললাম যে দেখো এটাকে আরেকটা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা কবিতার লাইন দিয়ে যদি বলি, আজিও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিন দিক নাচিছে লহরী। গিরিরাজ মানে কে বলো? ওদের কাছ থেকে উত্তর হলো স্যার হিমালয়। লহরী মানে কি বলো? ওরা হলো স্যার সমুদ্রের ঢেউ। তাহলে এই কাজটাকে আমি অ্যাক্টিভ করে নিতে পারলাম এটা বিএড প্রশিক্ষণের মাধ্যমে। এছাড়াও বলা যায় যে সহপাঠক্রমিক কার্যগুলি সম্পর্কে তাদের একটা ধারণা দেওয়া যায়, যেটা বর্তমানে এসছে প্রজেক্ট রিপোর্ট।
যাই হোক, এগুলোকে তো গেল তো তাত্ত্বিক দিক। প্রয়োগের দিক থেকে আমরা কতটা প্রয়োগ করি এ সম্পর্কে এক একজন টিচারের এক এক রকম অভিমত। যাই হোক, আমাদের আত্মসমীক্ষা করার প্রয়োজন। সবশেষে স্বামীজির কথা দিয়ে বলি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা অন্তরের জিনিস, এটা বাইরে থেকে আসে না। চকমুখী পাথরের মধ্যেই আগুন লুকিয়ে থাকে, আমাদের সেটা ঘষে মেজে নিতে হয়। নমস্কার। Our next topic is educational institution, private school versus Ramakrishna Mission School. Speaker Shailesh Singh, Department of Hindi, will speak in Hindi. समस्त जीवन, संपूर्ण जीवन, या कहा जाए कि मेरा अधिकांश जीवन प्राइवेट स्कूलों में ही कटा है। लगभग 15 वर्षों से मैं प्राइवेट स्कूल में कार्यरत हूँ और यहाँ मेरा उम्र 1.5 वर्षों की है। लगभग 1.5 वर्षों मेरा कार्य रहा। इन 1.5 वर्षों के आधार पर मैं ये कह सकता हूँ, या डंके के चोट पे मैं कह सकता हूँ, या निजी अनुभव के आधार पर कह सकता हूँ कि जो मुझे टॉपिक दिया गया है कि प्राइवेट स्कूल वर्सेस रामकृष्ण मिशन विद्यालय, इसकी तुलना की ही नहीं जा सकती, क्योंकि रामकृष्ण मिशन अपने आप में अतुलनीय है, अपने आप में भव्य है, अपने आप में दिव्य है। इसकी तुलना की ही नहीं जा सकती। इन 1.5 वर्षों में मैंने जाना 60 किलोमीटर जब मैं तय करके लगभग 2 घंटे के बाद मैं यहाँ आता हूँ और आके मैं जैसे मेरा प्रादुर्भाव यहाँ होता है तो मुझे आत्मा की शांति मिलती है, मुझे मानसिक सुख की प्राप्ति होती है, शारीरिक कष्ट दूर हो जाता है। ये सबसे बड़ी बात। प्राइवेट स्कूलों में मैं देखता हूँ, टेक्नो में रहा हूँ, गैंडेस गुरुकुल में रहा हूँ, दुर्गा मैया अकेडमी रहा हूँ, सरस्वती शिशु मंदिर में रहा हूँ। इन सब स्कूलों में मेरा एक्सपीरियंस रहा है। ये सारी स्कूलें साल दर साल अपनी एडमिशन फी बढ़ाती हैं, ट्यूशन फी बढ़ाती हैं, डिसिप्लिन का कोई नामो निशान नहीं रहता है। एक एक क्लास में 100 बच्चे रहते हैं। ऊपर से देखने में आइनॉक्स हॉल जैसा लगता है, लेकिन भीतर से खोखले रहते हैं। ऐसे स्कूल है जिसमें डिसिप्लिन, इसमें चरित्र नाम का कोई शब्द ही नहीं है। टीचरों को गधे जैसा खटाया जाता है। खटाने के बाद जब टीचर वापस जब 8 घंटे पीरियड समाप्त करने के बाद लौटते हैं तो एक कॉल आता है कोल्ड रूम से प्रिंसिपल का, तुमने ये क्या किया, तुमने उसको क्यों मारा। यानी कि टोटल मैंने जितने 8 पीरियड के बाद मैंने जब शांति से बैठना शुरू किया, उसमें भी अशांति क्रिएट होता है। उधर से कॉल आता है, क्या आपने इसको क्यों मार दिया। और उससे बड़ी बात है कि प्राइवेट स्कूलों में भी हाईली क्वालिफाइड टीचर्स हैं, लेकिन उनकी मेहनत ठीक से नहीं मिलती, ठीक से उसे पगार नहीं मिलता। लगता है कि ये दिहाड़ी मजदूर है। जैसे जूट मिल और चक्कल मिलों में, कटन मिलों में जैसे 8 घंटे मजदूर काम करते हैं, फिर बाहर निकलते, ठीक वैसा ही माहौल होता है। ऐसा ही मैं पाता हूँ। और सबसे बड़ी बात है कि मुझे दुखद इस बात की होती है, जब 8 घंटे बाद टीचर जब बाहर निकलता है और कहता है এটা একটা বাজে স্কুল, কেরম গাধা स्कूल, একটা स्कूल हो ना फैक्ट्री हो। तो मुझे और भी इनर एज ए टीचर हो गया और मुझे बहुत एक आत्मग्लानि बोध होता है कि कैसे स्कूल में पढ़ा रहा हूँ कि टीचर ज्यादा विश्वास नहीं कर रहे। लेकिन शिक्षा मैंने जाना कि शिक्षा नरेंद्रपुर क्या देता है। नरेंद्रपुर शुद्धता देता है, दृढ़ता देता है, शक्ति देता है, चरित्र निर्माण करता है। मैंने यहाँ 1.5 वर्षों में आके जाना, क्योंकि शिक्षा के द्वारा ही एकाग्रता को प्राप्त किया जा सकता है। एकाग्रता ध्यान के द्वारा हासिल हो सकता है और ध्यान के लिए हम इंद्रियों को संयम रख के ही एकाग्रता को हासिल कर सकते हैं। तो दूसरी जगह पानी से आप जो कुछ भी देखा यहाँ सब अच्छा ही है, खराब कुछ नहीं है। नेगेटिविटी मैं नहीं देख सकता, क्योंकि बच्चे भी सही है और स्टूडेंट भी। मैंने इतना अच्छा माहौल मैंने अपने जीवन में बता रहा हूँ आज तक देखा है। और 1-2 चांस मैंने यहाँ आने के बाद भी 1-2 जगह चांस पाया, लेकिन मैंने अपने माँ पिताजी को कहा कि मैं ये छोड़कर, भले मैं 60 किलोमीटर दूर चल के मैं आ रहा हूँ, लेकिन आने पर मेरे पांव सब स्थिर हो जाते हैं। मुझे आत्मा की शांति मिल लगता है कि मुझे डायरेक्ट परमात्मा से कनेक्शन जुड़ गया। बच्चे इतने अच्छे, मुझे कहीं भी जाना नहीं है, होल टाइम यहीं पे रहना। ऐसी इतनी आत्मा की सुखी, ऐसा तो मुझे कहीं मिला ही नहीं। इसलिए विवेकानंद ने कहा है कि आप 33 करोड़ देवी देवताओं का भले ही आप पे विश्वास हो, लेकिन अपने आप पे विश्वास ना हो तो शिक्षा प्राप्त नहीं हो। जो नरेंद्रपुर के शिक्षक ये सिखाते हैं कि अपने आप पे विश्वास रखो। इसलिए विवेकानंद ने कहा है, उठो, जागो,
और तब तक न रुको, तब तक लक्ष्य की प्राप्ति ना हो जाए। और नरेंद्रपुर के बच्चे, वहां के शिक्षक यही शिक्षा देते हैं कि उठो, जागो और आगे बढ़ो, तब तक तुम्हारी मंजिल हासिल ना हो जाए। और आशा करते हैं कि आने वाली पीढ़ी, नरेंद्रपुर के शिक्षक, हम सारे लोग, जो टॉपिक दिया गया है, कि मैं फिर एक बार कहता हूं, जोर दे के कह रहा हूं कि रामकृष्ण मिशन नरेंद्रपुर की तुलना किसी अन्य प्राइवेट स्कूल तो क्या सरकारी स्कूल से भी नहीं की जा सकती, क्योंकि